ফেরদৌস ভাই, কি বুঝতেছেন পরিস্থিতি? ভারত বাংলাদেশ যুদ্ধ কি লাগবে, বা ভারত কি যুদ্ধে জড়াবে বাংলাদেশের সাথে? জড়ালে কি হবে? আহ, এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে এক্সপার্ট একটা বিশ্লেষণ একটু শুনতে চাই। ধন্যবাদ কনক ভাই। আমি আজকে এটার জন্য হয়তো শুরুতেই একদম ডাইরেক্টলি প্রশ্ন করা হলো যে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে কি না। এটাতে বলার আগে আমার মনে হয় যে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে যদি যাওয়ার সুযোগ জি। দেওয়া হয়। হুম, হুম। তো ব্যাকগ্রাউন্ডে যাওয়ার আগে আমি আজকে আমাদের যে আলোচনাটা, হয়তো এটা অনেকের কাছে পছন্দ লাগবে না। কাদের কাছে লাগবে না? যারা তথাকথিত সুশীল, ভারতপন্থী, ভারতের দালাল এবং ভারতের যারা পদলেহন করে, তাদের জন্য আমাদের আজকের যে আলোচনাগুলো সেটা তাদের কাছে খুব একটা হেলদি মনে হবে না। তো সেই জন্য হয়তো এটা তাদের জন্য নট ফর দেম। যারা দেশপ্রেমিক, বাংলাদেশকে যারা ভালোবাসে এবং যারা বাংলাদেশের সন্তান, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে এবং বাংলাদেশের অধিকার নিয়ে যারা চিন্তা করে, আজকের আলোচনাটা মনে হয় তাদের জন্য বেশি ফলবান হবে। বাই দ্য ওয়ে, প্রেক্ষাপটে একটু যদি যাই আমরা, তাহলে আপনার যদি প্রথমে আমরা আসি যে 1947 দুটা দেশ তৈরি হলো। দুটা দেশ তৈরি হয়েছিল প্রথমে একটা শত্রুতামূলক আচরণের উপর ভিত্তি করে। বাংলাদেশ পাকিস্তান, তৎকালীন পাকিস্তান এবং ইন্ডিয়ার ভিতরে সম্পর্ক কখনোই ভালো ছিল না। স্বাধীন হওয়ার পরে তাদের একটা যুদ্ধ শুরু হলো। যাই হোক, ওটা অত পিছনে না যে আমরা যদি 1971 যাই, ভারতে আমাদেরকে সাহায্য করার মূল কারণটা ছিল, সেটা হচ্ছে যে পাকিস্তানকে দুইটা ভাগে ভাগ করা। এটা এমন না যে আমাদেরকে তারা দয়া করে বা আমাদের দরকার সাহায্য আমাদেরকে সাহায্য করা, নট দ্যাট। অ্যাবসলুটলি তাদের মেন ইন্টেনশন ছিল পাকিস্তানকে দুইটা ভাগে ভাগ করে দেওয়া, যেন পাকিস্তানের শক্তিটা কমায়, কারণ পাকিস্তান তাদের একটা ট্রাডিশনাল এনিমি ছিল। যাক, 1971 এর পরে 1975 পর্যন্ত ভারতের তাবেদারি, এটা তো ইতিহাস জানে, সবাই জানে। ভারতের তাবেদারির পরে আমরা মাঝখানের কিছু পিরিয়ড আমরা বাংলাদেশে আমাদের সত্তা নিয়ে আমরা বেঁচেছিলাম খুব সুন্দরভাবে, হোয়াট এভার মেবি। 2009 থেকে 2024, আমি 15 বছরে ভারতের দাসত্ব, ভারতের আধিপত্যবাদ, এই জিনিসটা বাংলাদেশের চরমে চলে আসলো। কিভাবে আসলো? প্রথমে শুরু হলো বিডিআর কিলিং। আমরা বিডিআর কিলিং এ যদি যাই, তাহলে বিডিআর কিলিং এর কয়েকদিন আগে কমিশন হয়েছে এবং জেনারেল ফজলুর রহমান উনি একটা কমিশন রিপোর্ট সাবমিট করেছেন। এবং আপনার এখানেই উনি ওনার একটা বক্তব্য আছে, যে বক্তব্যটা আপনার একটা টক শোতে আসছে, যেখানে ক্লিয়ারলি উনি বলেছেন যে বিডিআর কার্নেজে যদি প্রপার বিচার করা না হয়, তাহলে বাংলাদেশ আর একটা পলাশির সেই যুদ্ধের মতন হবে পরিস্থিতি। অর্থাৎ যে কেউ কোনো দায়িত্ব নিবে না, হঠাৎ করে বাংলাদেশের স্বাধীনতা যাবে। এবং সেখানে ক্লিয়ারলি উনি দায়ী করেছেন ইন্ডিয়াকে। যেহেতু এখানে ডাইরেক্টলি ইন্ডিয়ার উপরে ব্লেমটা চলে আসলো, মানে সিকোয়েন্সিয়ালি যদি আমরা চিন্তা করি যে কিভাবে আজকের এই ইন্ডিয়াটা এত আমাদের সাথে এত কিভাবে তার এই শত্রুতামূলক আচরণগুলো তৈরি হচ্ছে, এটার ইয়েটাতে আসি। এরপরে প্রেক্ষাপটে যদি আমরা যাই, 2009 একটার পর একটা তাপসের তথাকথিত বোমা, অর্থাৎ তাপস ছিল বিডিআর কার্নেজে, যেটা কমিশনের রিপোর্টে আসছে। তাপসের বোমাতে কিছু দেশপ্রেমিক এবং সাহসী অফিসারকে ড্যামেজ করা, হেফাজতের আন্দোলনে হেফাজতকে মারা। এরপরে আসতেছে একটার পর একটা বাংলাদেশের উপরে হেজিমনি চালাই যাওয়া। দেন আসলো হচ্ছে দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে হাসিনাকে ভাগানোর আন্দোলন, এবং হাসিনা চলে গেল, ছাত্র আন্দোলন শুরু হলো। তারপরে আমাদের ভিতরে মেজর সুমন যেটা বলেছেন, যে আমাদের ভিতরে দেশপ্রেমের কোনো কমতি ছিল না, আমাদের বাংলাদেশের ভিতরে দেশপ্রেমিক জনতার কোনো কমতি নাই, বাট এটাকে গত 15 বছরে চাপায় রাখা হয়েছে। যেহেতু এটা চাপানো অবস্থায় ছিল, এটা প্রকাশ করতে দেওয়া হয় নাই। বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের স্বার্থ নিয়ে যদি কোনো কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে কোনো না কোনো কনস্পিরেসিতে সেই লোকটা আটকে যায়। দেখা যাচ্ছে যে আপনি যখন আহ বাংলাদেশ এবং ইন্ডিয়ার কোনো বাইলেটারাল কোনো ইস্যু নিয়ে কোনো কথা বলেন, তখনই সমস্যা হয়। আমরা এটা যাব, আমি ধীরে ধীরে এটাতে আসবো। এরপরে যখন আমরা সত্যিকার অর্থে যখন আমরা স্বাধীন হলাম, অর্থাৎ 5 আগস্ট 2024 সালে, তারপর থেকে হয়তো আমাদের মুখটা খুলে গেল, আমরা প্রকাশ করতে থাকলাম। তো প্রকাশ করতে গেলে যে এতদিনের যে পুঞ্জীভূত যে ঘৃণাটা, আমাদের যে ইন্ডিয়া আমাদেরকে যেভাবে সাবজুগেট করে রেখেছিল, সেই জিনিসগুলা যখন আমাদের মুখ দিয়ে আসা শুরু করলো, তখনই ফার্স্ট স্লোগানটা আসলো দিল্লি না ঢাকা। এবং তারপরে একটার পর একটা ইন্ডিয়া নিয়ে আসলো। যখন ইন্ডিয়ার সাথে তখন আমাদের বাইলেটারাল প্রবলেম গুলো শুরু হলো, আমদানি এবং রপ্তানিতে সমস্যা শুরু হলো, হাসিনার পতন দিয়ে শুরু হলো। তারপরে আপনার ছাত্রদের আন্দোলন, ছাত্রদেরকে বিভিন্ন ভাবে হ্যাঁ নাজেহাল করা ইত্যাদিতে আসলো। ইন্ডিয়া যেটা চাচ্ছিল বরাবরই, যে ভয় দেখিয়ে দমন করানো।
তো ভয় দেখিয়ে দমন করানো, এটা ইন্ডিয়া 15 বছরে ইন্ডিয়া চেষ্টা করে গেছে। যখন ছাত্ররা এই দেশটাকে, ছাত্র জনতা যখন আমরা আগস্টের পরে যখন আমরা আমাদের স্বরূপে ফিরে আসলাম, তখন ইন্ডিয়ার ভিতরে তৈরি হলো একটা বাংলাদেশ সিনড্রোম। এই বাংলাদেশ সিনড্রোমের সাথে সাথে ইন্ডিয়ার সাথে আমার সাথে এবং মেজর সুমন এবং আপনি একটা টকশো করেছিলাম আমরা, যেখানে পাকিস্তানের অপারেশন সিন্দুর। তো অপারেশন সিন্দুরে ইন্ডিয়া একটা বাড়ি খেলো পাকিস্তানের কাছে প্রচন্ড ভাবে, মাসটা ভুলে গেছি আমি। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা আরেকটু ইয়েতে যাই, আসলো বিডিআর কমিশন। বিডিআর কমিশনের মধ্যে দেখা গেল যে ইন্ডিয়ার ইনভলভমেন্টটা চলে আসলো। তো ওভারঅলি এরপরে ইন্ডিয়াতে রোগী ট্রিটমেন্টের জন্য যাওয়া সেটা কমে গেল। ইন্ডিয়ার উপর দিয়ে এয়ার ফ্লাইট, যেটা আপনি সারপ্রাইজ হবেন যে 60% লেস ফ্লাইট ইন্ডিয়ার উপর দিয়ে কমে গেল। অর্থাৎ ইন্ডিয়াতে যদি আগে 100টা যাওয়া হতো ফ্লাইট, ইন্ডিয়া চেন্নাই দিল্লি এটা দিয়ে, সেটা কমে সেটা 60%-এ চলে আসলো। সো ইন্ডিয়ার বিজনেস একটা বড় টানপোড়েন হলো। এরপরে আমরা দেখতেছি যে পাকিস্তান ধীরে ধীরে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা ডিপ্লোম্যাটিক একটা স্ট্রেংথ যখন সূচনা হলো, এবং বাংলাদেশের অনেক কিছুতে পাকিস্তান যখন আমাদেরকে আগে আসলো, তো তখন ইন্ডিয়ার ভিতরে একটা তাদের কলজা জ্বলা শুরু হয়ে গেল। এইটার প্রেক্ষিতে শুরু হচ্ছে যে ইন্ডিয়ার ভিতরে যে এতদিন আমি যার উপরে আমি আধিপত্য আমার ছিল, যেখানে আমি একটা ফ্রি জিনিস যেখানে আমি পাচ্ছিলাম, যেখানে আমার কোনো কিছুর অভাব ছিল না, আমি বাংলাদেশ থেকে যেভাবে ইচ্ছা সেভাবে আমি আমার ফ্যাসিলিটি গুলা নিয়েছি। যখন ইন্ডিয়া এই জিনিসটাতে যখন ইন্ডিয়ার আঘাত করলো, তখন ইন্ডিয়া এটাতে রিটালিয়েট করা শুরু করলো, বা তার একটা রিয়াকশন আসলো। সেই রিয়াকশনটা ইন্ডিয়ার ইনিশিয়ালি গভর্নমেন্ট লেভেলে ছিল, টাউন লেভেলে, এটা জনগণ লেভেলে যেতে যেতে আজকে এটার দশা। এবং আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন অলরেডি, যেটাতে তো অবশ্যই এটাতে অ্যালাউ করা হয়েছে, নাহলে কিভাবে একটা ডিপ্লোম্যাটিক ওয়েল সিকিউরড একটা জায়গায় কিভাবে এই ধরনের আন্দোলন হয়। আপনি শুনলে একটু সারপ্রাইজ হয়ে যাবেন যে ভারতের সাথে বাংলাদেশের 54 বছরের যে ডিপ্লোম্যাটিক রিলেশন, এর ভিতরে গত 1.5 বছরের আগে কখনো কোনো ডিপ্লোম্যাটিক কল করা হয় নাই। অথচ গত 1.5 বছরে 6 বার ডিপ্লোম্যাটিক কল করা হয়েছে ইন্ডিয়ান অ্যাম্বাসেডরকে। তার মানে ইন্ডিয়ান এবং বাংলাদেশের ডিপ্লোম্যাটিক লেভেলে তার ব্যালেন্সটা খুব বেশি ভালো অবস্থায় আমি মনে করি না। এটা একটা আনস্টেবল একটা সিচুয়েশন, এটা চলে গেছে। এর ভিতরে প্রেক্ষাপটে আরেকটু যাই, হাসিনার বিভিন্ন রকমের বক্তব্য। হাসিনা বিভিন্ন সময় ইন্ডিয়াতে থেকে বক্তব্য, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে হাসিনার মুখ বন্ধ করার জন্য মোদীকে স্বয়ং উনি রিকোয়েস্ট করেছেন। তারপর হাসিনার এই বক্তব্যগুলা চলতে থাকে। হাসিনার এই অ্যাজিটেটিং যে বক্তব্যগুলা, এই বক্তব্যগুলোর মাধ্যমে ইন্ডিয়ান লোকজন আরো এটা পেয়ে যায়। এরপরে আসলো আরেকটা পালা, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতা এবং বাংলাদেশ থেকে কিছু লোকের ইন্ডিয়াতে পালায় যাওয়া। তো হাসিনা পালায় না, তারপর হাসিনার ফলোয়ার এবং আওয়ামী লীগের নেতা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কিছু লোক তারা ইন্ডিয়াতে পালায় গেল। তো পালায় যাওয়ার প্রেক্ষিতে যেটা হলো যে তারা সবাই মিলে এখন সর্বশক্তি এখন ইন্ডিয়াতে একত্রিত। অর্থাৎ সেখানে হাসিনা, ডাইনিদের অন্যতম ডাইনি হাসিনা এখানে বসে আছে, সেখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বসে আছে, যারা বিডিআর কার্নেজে ছিল, যারা বাংলাদেশকে গত 15 বছর একটা কলোনি বানানোর চেষ্টা করেছে, তারা এরা সবাই মিলে ইন্ডিয়াতে বসে তারা বিভিন্নভাবে বাংলাদেশের উইক পয়েন্ট গুলা তারা দিচ্ছে। এভাবে তারা বাংলাদেশকে বিভিন্নভাবে ডিস্টার্বিং করার জন্য এই সিচুয়েশন গুলো তারা তৈরি করতেছে। এটা হচ্ছে গিয়ে আপনার ওভারঅল প্রেক্ষাপট, যেটার কারণে আজকে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এই সিচুয়েশনটা। এই সিচুয়েশনটা কিন্তু কখনোই হতো না যদি ইন্ডিয়াতে হাসিনা পালায় না যেত। দিস ইজ ওয়ান, আমি একটা হাইপোথেটিক্যালি বলছি। সেকেন্ড হচ্ছে যদি ওখানে পালায় যেত, ঠিক আছে, নো প্রবলেম, হাসিনা যদি তার মুখটা বন্ধ রাখতো, তাহলে হয়তো এই সিচুয়েশনটা তৈরি হতো না। 3 নম্বর হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত আওয়ামী লীগের নেতা, চেলা চামুন্ডা এবং বাংলাদেশে কিছু মিলিটারির কিছু লোক তারা যখন ইন্ডিয়াতে পালিয়ে গেল, তারা ওইখানে ডেফিনেটলি, যেহেতু তারা এদের কারণে পালাইতে বাধ্য হয়েছে, সুতরাং তারা তো এদের বিপক্ষে যাবেই। তো এই সবকিছু মিলে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার আধিপত্যবাদটা যেখানে ফেল হয়ে যাচ্ছে, সেখানে ইন্ডিয়া চেষ্টা করতেছে তার আধিপত্যবাদটাকে রেস্টোর করার জন্য। রেস্টোর করতে গেলে কি করতে হবে? এখন মনে করেন আপনার গ্রামের এক টুকরা জমি আছে, আপনার জমিটা আমি দখল করে নিলাম। আপনার জমিটা যখন আমি দখল করে নিব, তখন আপনার জমিটা আনার জন্য আপনি কি করতে পারেন? এক হচ্ছে আপনি আমার সাথে একটা সালিশ করতে পারেন, আপনি উকিলের কাছে যেতে পারেন, কোর্ট কাচারি করতে পারেন। তো ইন্ডিয়া বাংলাদেশের সাথে এইভাবে না, যে ইন্ডিয়া বাংলাদেশকে ওই ধাক্কা দেওয়া, ধমক দেওয়া, বিভিন্ন ভাবে বাংলাদেশকে আনস্টেবল করে, যে আসো, তোমাদের প্রভু আমরা বা তোমাদের লর্ড আমরা, তোমরা আমাদের প্রেসক্রিপশন অনুযায়ী তোমরা চলবা, এর বাইরে তোমরা যেতে পারবা না। সুতরাং তোমাদেরকে আমি বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করব। এই চাপগুলাই হচ্ছে গত 1.5 বছরের চাপ।
চাপগুলো আমরা সবাই জানি, আমি চাপের কথাগুলো নিয়ে সময় নষ্ট করবো না। দেন মেজর সুমন আর একটা কথা রাইটলি বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের সামনে ইলেকশন। সো ইলেকশনে যেন একটা তাবেদারি গভর্নমেন্ট যেন আসে, বা তাবেদারি গভর্নমেন্ট না আসলেও গভর্নমেন্টকে যেন তাবেদারি ফলো করতে হতে পারে, তাকে যেন ইন্ডিয়ার প্রতি যেন লয়াল থাকে, এই জিনিসগুলো তৈরি করার জন্য ইন্ডিয়া বাংলাদেশকে একটা চাপ দিচ্ছে। এখন আসি আমাদের জনগণের মুখটা খুলে যাওয়ার পরে শহীদ হাদির যে বক্তব্যগুলো, শহীদ হাদি আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন, এবং উনি দেশপ্রেমের একটা অনড় দৃষ্টান্ত। সেই ক্ষেত্রে আমি এটা বলবো যে বাংলাদেশ সরকারের প্রতি আমি আমার ধন্যবাদ জানাই যে শহীদ হাদির লাশটা বা মরদেহটা দাফন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। এটা ওনাকে একটা মর্যাদা দেওয়া হয়েছে। বাট এটার একটা কাউন্টার প্রোডাক্টিভটা যদি আমি একটু অ্যাসেস করে বলার চেষ্টা করি, শহীদ হাদি হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে বা ইন্ডিয়ার বিরুদ্ধে সে সোচ্চার হয়ে শহীদ হাদি বিভিন্ন কথা বলেছে। যেহেতু তাকে জাতীয় একটা মর্যাদা, এরকম একটা মর্যাদাপূর্ণ একটা জায়গায় তাকে দেওয়া হলো, সুতরাং এটাও ইন্ডিয়ার জন্য একটা বড় আঘাত। ইন্ডিয়া চিন্তা করতেছে যে না, তাহলে যারা বাংলাদেশে আমার এগেনস্টে যারা কথা বলে, যারা আমাদের স্বার্থ বিপরীতে যারা কথা বলে, তাদেরকে তো বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে, বাংলাদেশে তাদেরকে তো সম্মান দেওয়া হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে যেভাবে পারি আমি বাংলাদেশকে যদি একটু ছোটখাটো করতে পারি, তাহলে তো মানুষ আর কথা বলবে না। সো দিস ইজ দি ওভারঅল প্রেক্ষাপট। এখন আমরা দ্বিতীয় অংশে আপনি যেটা বললেন যে যুদ্ধের সাথে জড়াবে কিনা, এটা অনেক বড় আলোচনা। তার আগে আপনি ইন্ডিয়ার স্বার্থটা যদি আমরা একটু যাই, আপনি যদি একটু অ্যালাউ করেন, আমি একটা পাওয়ার পয়েন্ট পাঠিয়েছিলাম আপনার কাছে, আপনি যদি একটু ফ্ল্যাশ করেন কাইন্ডলি। আমরা এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে বাম সাইডের স্লাইড, অর্থাৎ দর্শকদের বামের স্লাইডে যদি যাই, এটা হচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা জেনারেল একটা ম্যাপ। সেই ম্যাপের ভিতরে আপনি দেখেন যে শিয়ালদহ থেকে আপনার চিকেন নেক হয়ে গুয়াহাটি হয়ে আগরতলা পর্যন্ত যেতে গেলে তাদেরকে 1400 কিলোমিটার ট্রাভেল করা লাগে, এবং সেইটা ধীরে ধীরে সেই জিনিসটা আওয়ামী লীগ আমলে 15 বছরে সেটা ক্যালকাটা টু ঢাকা টু আগরতলা সেটা মাত্র 440 কিলোমিটার তারা মাত্র আসলো, অর্থাৎ প্রায় দেখা গেল 1000 কিলোমিটার ডিস্টেন্স তারা কমায় নিয়ে আসলো। তো এত বড় একটা স্বার্থ ইন্ডিয়ার, এত বড় একটা স্বার্থ যখন ইন্ডিয়া পেয়ে গেল হাসিনার কাছ থেকে, হাসিনা যখন ফল হয়ে গেল, তখন স্বাভাবিক কারণে তো ইন্ডিয়া বাংলাদেশে চাবে যে আমি আবার আগের জায়গায় আমি ফিরে যাই। আমরা যদি সেকেন্ড স্লাইডে যাই, তাহলে দেখবেন যে রেলওয়ে ট্রানজিট গুলা কিরকম ছিল। আমরা জাস্ট ইন্ডিয়ার স্বার্থগুলো আমরা এখানে দেখতে যাচ্ছি যে কিভাবে হাসিনা বলছে যে ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া তা আজীবন স্মরণ রাখবে। এখানে আমি আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন দিতে চাই, ইন্ডিয়াকে যা দিয়েছি এটা কি আপনার মানে এটা কি তার নিজস্ব বাবার সম্পত্তি? বাংলাদেশ তো আমার, বাংলাদেশ তো আপনার, বাংলাদেশ আমাদের 18 বা 16 কোটি জনগণের। এটা তো হাসিনার না যে হাসিনা দিয়ে দিবে। হাসিনা তো এখানকার জমিদার ছিল না যে হাসিনা দিয়ে দিবে। তো ইন্ডিয়াকে যেভাবে সে দিয়েছে, আপনি দেখেন যে রেলওয়ে ট্রানজিট পরের স্লাইডে দেখেন যে সবুজ বাংলার ভিতর দিয়ে কিভাবে একটার পর একটা রোড এবং রেলওয়ে এবং রিভার নেটওয়ার্ক তৈরি হয়েছে। সো দিস ইজ অ্যানাদার ওয়ান। এইটার প্রেক্ষিতে আমি আর একটু ব্যাকগ্রাউন্ডে যাই। 21 তারিখে পরের স্লাইডে যদি একটু যান কাইন্ডলি ভাই, পাকিস্তানের ডন পত্রিকাতে গত 21 তারিখে এই কার্টুনটা ছাপা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়াকে এত কিছু দেওয়ার পরে, হাসিনার তথাকথিত এত কিছু দেওয়ার পরে, যখন বাংলাদেশিদের চোখ খুলে গেল, যখন বাংলাদেশিরা 24 আগস্টের পরে যখন বাংলাদেশিরা যখন তাদের চোখ খুলে গেল, তখন তারা এই বাংলাদেশের অ্যাকুরেট পিকচারটা তারা দেখালো, এবং এই পিকচারের উপরে অনেকগুলো কমেন্ট আছে, কমেন্ট আমি এখানে যেতে চাই না। সো একই সাথে ইন্ডিয়া, আমি আগে বলেছি যে ইন্ডিয়া পাকিস্তানের কাছে একটা মাইর খেলো অপারেশন সিন্দুরে। দেন পাকিস্তানে পরের স্লাইড একটু দেখেন কাইন্ডলি, পাকিস্তানের রুলিং পার্টির সাইদ উসমান উনি একটা কমেন্ট করেছেন। সেই কমেন্ট বলছে মিসাইলস আর নট ফার অ্যাওয়ে, পাকিস্তান লিডার ইনভোকস ইন্ডিয়া ওভার বাংলাদেশ সভরেন্টি। এখানে দেখা যাচ্ছে যে পাকিস্তান কিছু হলো বাংলাদেশের প্রতি একটা লিনিয়েন্সি বা বাংলাদেশের ডিফেন্সের প্রতি বাংলাদেশের একটা সাপোর্ট সেটা শো করছে। তো এই শোটার কারণে দেখা যাচ্ছে এইটাও ইন্ডিয়ার হয়তো একটা গাত্রদাহ হতে পারে। তো ওভারঅল এই সিচুয়েশনের কারণে আজকের এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে।
এক্সকিউজ মি। জি। আমার মনে হয় আপনি একটু পানি খেয়ে নেন ফয়সাল ভাই, ফেরদৌস ভাই, আমার মনে হয় আপনার একটু ইচিং হচ্ছে গলায়, আপনি একটু পানি খেয়ে নিলে আমার মনে হয় ভালো হবে। জি। সরি, আমি একটু ঠান্ডায় সাফার করছিলাম। না না, বুঝতে পারছি। জি। জি। তো চিকেন নেকের আমরা বিষয়টা কি? যদি, জি। হ্যাঁ, এখন আমরা মানে ইন্ডিয়ার স্বার্থতে, মেন স্বার্থটাতে আমরা এখন যাব, সেটা হচ্ছে চিকেন নেক। চিকেন নেক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে অনেকদিন ধরে এটা আলোচনার বিষয়, এটা এখন নতুন ভাবে আসছে। এখন নতুন ভাবে সবাই চিকেন নেক বলে, বাট এটা আমাদের মিলিটারি ডক্ট্রিনে আমাদেরকে এটা পড়ানো হতো শিলিগুড়ি করিডোর। আমরা জানি যে এটা 22 কিলোমিটার চওড়া, এটা আমাদের পঞ্চগড়ের উপর দিয়ে গিয়েছে, যেটা ইন্ডিয়ার ইস্ট এবং ওয়েস্টকে কানেক্ট করেছে। আমি আগে যে ছবিগুলো দেখিয়েছিলাম, যেখানে ইন্ডিয়ার এই পার থেকে ওই পারে যেতে ইন্ডিয়াকে 1400 কিলোমিটার ট্রাভেল করা লাগে, এই 1400 কিলোমিটার ট্রাভেলের একটা লম্বা রাস্তা হচ্ছে গিয়া ওই আমাদের চিকেন নেকের ভিতর দিয়ে। এবং স্লাইডে যদি আমাদের দর্শকরা যদি দেখেন, এই এই যে জায়গাটা, এই জায়গাতে 4টা দেশের উপস্থিতি: বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এবং ভুটান, এবং চায়না খুব কাছে। চায়নার সাথে ইন্ডিয়া বরাবরই তার একটা একটা শত্রুতামূলক একটা সিচুয়েশন বরাবরই ছিল, এবং অরুণাচলে চায়না বেশ কয়েকবার ইন্ডিয়ার অনেকগুলো জায়গা দখল করে নিয়েছে। তো আপনি যদি দেখেন যে এই শিলিগুড়ি করিডোরটা এমন ভাবে, যদি চায়না যদি এখানে কোনোভাবে হস্তক্ষেপ করে, বা নেপাল, ভুটান এবং বাংলাদেশ যদি জয়েন্টলি যদি এই জায়গাতে কোনো রকমের কোলাবোরেট করে, ইভেন বাংলাদেশও যদি এখানে কোনো কিছু করে, তাইলে ইন্ডিয়ার এই যে ইস্ট টু ওয়েস্টের যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা এখানে সিভার বা কাট অফ হয়ে যাবে। তো এইটা যেন কাট অফ হইতে না পারে, এই জন্য কিন্তু হাসিনার ওই 15 বছরে ইন্ডিয়াকে যা দিয়েছি, সেই দেওয়ার মাধ্যমে আগের স্লাইডে যেগুলো দেখালাম, যে ভিতর দিয়ে অনেকগুলা রাস্তা, পোর্ট, তারপরে রিভার রুট, রেল রুট, এগুলো তো ইন্ডিয়া তৈরি করে নিয়েছে। হাউএভার, এই জিনিসটার কারণে আপনার ইন্ডিয়ার হচ্ছে গাত্রদাহ। রিসেন্টলি যখন আমাদের এনসিপির মিস্টার হাসনাত যখন উনি বললেন যে প্রয়োজন হলে 7 সিস্টারকে কাট অফ করে দেওয়া হবে, এটা তখন আলটিমেটলি ইন্ডিয়ার ভিতরে আরো ইন্ডিয়ার সমস্যা তৈরি করলো। ইন্ডিয়ান জনগণরা ওরা চিন্তা করতেছে যে হয়তো বাংলাদেশ এই ধরনের কোন রকমের চিন্তা করতেছে, বাট অ্যাকচুয়ালি বাংলাদেশ, আমরা তো পিসফুল, উই আর পিস লাভিং কান্ট্রি। আমরা বাংলাদেশ, মানে আমার মনে হয় যে পৃথিবীর ভিতরে সবচেয়ে যদি আদর্শ মডেল টাইপের যদি কোনো নেশন থাকে, দ্যাট ইজ উই। আমরা একমাত্র দেশ যারা আমরা আমাদের নিজেদের দেশকে আমরা স্বাধীন করেছি এই মডার্ন প্রেক্ষাপটে। গত 50-60 বছরের মধ্যে এরকম কোনো ঘটনা নাই ভিয়েতনাম ছাড়া। এই একটা দেশ, যে দেশের ভিতরে মানুষ এত স্ট্রাগলের পরে আমরা বেঁচে থাকি। বাট আমাদের তো এত দরকার নাই যে আমরা ইন্ডিয়াকে 2 ভাগে ভাগ করে নিব বা ইন্ডিয়ার কোনো কিছু আমরা দখল করব। আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার তো ওই ধরনের দখলের কোনো কিছুতে নাই। এখন আমরা আপনার যে পরের জায়গাতে যাব, মিলিটারি যেটা আপনি বললেন সেখানে, যে এটার উপরে ভিত্তি করে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই ধরনের একটা সিচুয়েশন ইন্ডিয়ার ভিতরে, যার প্রেক্ষিতে ইন্ডিয়া আপনার ওয়েস্ট বেঙ্গলের চোপড়াতে, তারপরে আসামের হচ্ছে গা বামুনিতে, আর কিষানগঞ্জ, বিহারের কিষানগঞ্জে, যেটা আমাদের ম্যাপে দেখতে পাচ্ছেন, যেটা একেবারে আমাদের 7 সিস্টার্স এর একেবারে উইদিন 40 কিলোমিটার্স এর ভিতরে 3টা জায়গাতে তারা হচ্ছে 3টা নতুন গ্যারিসন তৈরি করেছে। গ্যারিসন বলতে দুর্গ, বা বলা যায় সোজা বাংলা কথায় যে ক্যান্টনমেন্ট টাইপ বেস তৈরি করেছে তারা, এবং তাদের মিলিটারি মুভমেন্ট গুলা তারা এখানে করছে। তো এইটার একটা কারণ ইন্ডিয়া এটা মনে করতে পারে যে হয়তো বাংলাদেশের মধ্যে এরকম কোনো একটা কিছু হলো কিনা, বা হয়তো ইন্ডিয়ার সামনে একটা ইলেকশন আছে, সেই ক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে তারা হয়তো মানে তাদের পলিটিক্যাল ক্যাম্পেইনের পার্ট হিসেবে তারা এই জায়গাটাকে স্ট্রেনথেন বা ডিফেন্ডেড করার জন্য তারা হয়তো এখানে এই ধরনের ফোর্স মোবিলাইজেশন তারা করছে। এখন আমি লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আসলে কি বাংলাদেশকে ইন্ডিয়া ক্যাপচার করতে আসবে, বা ইন্ডিয়া বাংলাদেশকে কোন রকমের অ্যাটাক করবে? এইটা হচ্ছে আমাদের মূল কথাটা আজকের আলোচনায়, যেটা আমি প্রেক্ষাপটের পিছন দিয়ে এসে এই পর্যন্ত আসলাম। 1947 থেকে যদি আমরা ইন্ডিয়ার ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি, তাহলে ইন্ডিয়া এমন একটা আর্মি পালে, বা ইন্ডিয়ান আর্মির এমন একটা ডক্ট্রিন, যে আর্মি এখন পর্যন্ত কোনো ইনভেশনে যায় নাই। ইন্ডিয়ান আর্মি নিজের থেকে মাথা আগায় দিয়ে তারা কখনো কোনো লড়াই তারা করে নাই। যে আর্মিতে বিভিন্ন রকমের, বিভিন্ন কাস্টের, বিভিন্ন জাতের লোক আছে,
যে আর্মিকে যে বলা হয় একটা হেটেরোজেনিয়াস আর্মি, সেই আর্মির পক্ষে এরকম একটা হোমোলোগাস, অর্থাৎ বাংলাদেশ একটা হোমোলোগাস আর্মি, এই হোমোলোগাস একটা স্টেটকে দখল করা বা কোনো একটা অংশ নেওয়া আদৌ কোনোভাবে সম্ভব না। ইন্ডিয়া যেটা চেষ্টা করতে পারে সেটা হলো যে একটা লিমিটেড অফেন্সিভ করতে পারে, কোন একটা জায়গায় তারা স্ট্রাইক করতে পারে, কোন একটা জায়গায় স্ট্রাইক করে তারা কোনোভাবে ওই জায়গাটুকু হয়তো তারা দখল দিল, যেন বাংলাদেশকে বেটার কোন একটা টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে তারা আনতে পারে। এটা নিয়ে আমরা পরের প্রেক্ষাপটে আলোচনা করব, আমরা পরের স্লাইডটা পরে আমরা দেখাবো। আমি এই পর্যন্তই আপাতত বলে রাখলাম। আমার মনে হয় যে এরপরে ইন্ডিয়ান মিলিটারি ছাড়া নন মিলিটারি কি কি মুভ করতে পারে বা কি কি ঝামেলা করতে পারে, হয়তো মেজর সুমন স্যার এটার ব্যাপারে আমার থেকে বেটার বলতে পারবেন। জি, তো আমি একটু একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে ধরেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গত মানে দায়িত্ব নেওয়ার পরে আমরা যে তৎপরতা দেখলাম যে তারা চীন, আমেরিকা সবকিছু মিলিয়ে একটা চমৎকার একটা ডিপ্লোম্যাটিক ব্যালেন্সের মধ্য দিয়ে যাচ্ছিল। এবং হঠাৎ করে মনে হলো যেন সেটার মধ্যে একটা স্থবিরতা নেমে এসেছে। তারা যে গতিতে যাচ্ছিলেন সে গতিতে যেতে পারলেন না বা তারা ঝিমিয়ে পড়েছেন। আহ, এই জায়গাটা কিভাবে দেখছেন? এবং এই মুহূর্তে যদি উম, আপনি যেটা বলছিলেন যে কোনো ধরেন সার্জিক্যাল স্ট্রাইক টাইপ বা কোনো সাময়িক যদি কোনো তারা আগ্রাসন দেখায়, তো সেক্ষেত্রে বাংলাদেশের মিত্র কারা? ইতিমধ্যে পাকিস্তানের একজন তরুণ নেতা সরকারের সঙ্গে যুক্ত, তিনি ইতিমধ্যে একটা প্রতিক্রিয়া দেখিয়েছেন। তো বাংলাদেশের আর কোন কোন জায়গা থেকে সাহায্য আসতে পারে? ফেরদৌস ভাই, আপনি আপনি বলেন, তারপর আমরা সুমন ভাইয়ের কাছে আসবো এই প্রসঙ্গটা নিয়ে। আমি যেটা মনে করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ওনারা ক্ষমতায় আসার পরে তারা চমৎকার ডিপ্লোমেসি শো করেছে। একাধিক ক্রমে তারা চায়নার সাথে ইস্টে, এইদিকে আপনার যদি ধরি পাকিস্তানের সাথে, যেটা লং টাইম পাকিস্তানের সাথে আমাদের ডিপ্লোমেটিক রিলেশন বন্ধ করা ছিল বা খুব একটা মানে স্বাস্থ্যকর একটা সম্পর্ক ছিল না, সেটাকে ডেভেলপ করছে। একই সাথে টার্কির সাথে একটা ডেভেলপ হয়েছে, আমেরিকার সাথে তো চলছেই। সো আমার মনে হয় যে বাংলাদেশ আমরা বন্ধুহীন না, এবং আমাদের যথেষ্ট সাপোর্ট আছে ইন্টারন্যাশনাল বিভিন্ন নেশনস গুলোর কাছে। জাতিসংঘের মহাসচিব উনি বাংলাদেশ ঘুরে গেছেন। সেই ক্ষেত্রে আমি কোনো রকমেরই আমি ওই ধরনের কোনো ইয়ে দেখি না যে আমরা বন্ধুহীন ভাবে আমরা একটা যুদ্ধে জড়াই করব এবং আমাদের কোনো বন্ধু থাকবে না। একটা মিলিটারি ক্যাম্পেইন যখন শুরু করা হয়, মিলিটারি ক্যাম্পেইন আমরা যেটাকে মিলিটারি ভাষায় ক্যাম্পেইন প্ল্যানিং বলি, ক্যাম্পেইন প্ল্যানিং এর আগে একটা দেশ যখন একটা দেশের সাথে কোন রকমের অফেন্সিভে জড়ায়, তার আগে সে তার স্ট্রেংথ এন্ড উইকনেস সে বের করে। তো স্ট্রেংথ এবং উইকনেস শুধুমাত্র আর্মির সাইজ বা আর্মির মাসল কত মোটা সেটা দিয়ে মিলিটারি স্ট্যান্ডস গুলা বা সুতার যে পাকানো দড়ি যেটা স্ট্যান্ডস বলা হয়, সেটা শুধুমাত্র ওইটার মাধ্যমে না। এটার সাথে আপনি যদি দেখেন তাহলে সেটা তার ডিপ্লোমেসি, তার ইকোনমি, তার মোরাল সাপোর্ট, তার জনগণের সাপোর্টটা কেমন, জনগণ কি চাচ্ছে, এবং একই সাথে ইন্টারন্যাশনাল কি কি সাপোর্ট সেই দেশটা পাবে, বা আমি যে দেশটাকে অ্যাটাক করব সেই দেশটা আমি কতটুকু পাবো। আপনি যদি আসেন ইন্ডিয়ান, ফার্স্টে ইন্ডিয়ান আসে, আমরা ইন্ডিয়ান মোরাল এই মুহূর্তে ইজ ভেরি লো। ক্যালকাটাতে আমাদের প্যারাসিটামল নেওয়ার জন্য ক্যালকাটায় আমাদের রোগীরা যাচ্ছে না, দে আর গোয়িং টু চায়না। সো ক্যালকাটাতে আমাদের যে মেডিকেল যে ট্যুরিজম যেটা ছিল, বা ক্যালকাটাতে আমাদের যে তথাকথিত ডাক্তারের জন্য যাওয়া যেত লাগতো, সেই জিনিসটা এখন ক্যালকাটাতে আর যাওয়া হয় না। সো ক্যালকাটার ইকোনমি, এটা তো আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ভাবে দেখতেছি যে ক্যালকাটার ইকোনমি অলমোস্ট ভেঙে গেছে। ইন্ডিয়ান ক্যালকাটার যারা আছে বা পশ্চিমবঙ্গের যারা আছে তারা বলবে যে ওয়াই টু ওয়েজ ওয়ার এগেনস্ট ইন্ডিয়া, এগেনস্ট বাংলাদেশের সাথে আমরা ফাইট করব কেন? আমার তো ব্যবসা এমনি পড়ে গেছে ভাই, বাংলাদেশকে তো ধরে ধরে ভাই দাদা করে ডেকে ডেকে আমার দেশে নিয়ে আসা উচিত। সো দিস ইজ ওয়ান অপশন। ইন্ডিয়ার অন্যান্য স্টেট গুলোর কথা বাদ দিলাম, কিছু কিছু দেশ তো স্টেট তো আছে তারা খাবারই খেতে পারে না, তাদের স্বাস্থ্যকর কোনো একটা টয়লেট নাই, তাদের কোনো ওয়াটার ফ্যাসিলিটি নাই। এই সবকিছু বাদ দিয়ে এত বড় একটা ইকোনমির দেশ, তারা অলরেডি পাকিস্তানের সাথে অপারেশন সিন্দুরে তাদের একটা বিশাল লজ্জা হয়েছে। এত কিছুর পরেও তারা কোন আক্কেলে তারা বাংলাদেশের সাথে তারা লড়াই করবে? আমি এটা কোনোভাবে আমি 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 যুক্ত দেখি না। কিন্তু এটা আমাদের মানে যখন আমরা মিলিটারি ক্যাম্পেইন করলাম, ফার্স্ট পয়েন্ট এটাতে আমরা গেলাম। দেন আসি বাংলাদেশের মধ্যে, বাংলাদেশে কিন্তু এটা সত্যি কথা স্বীকার করে নিতে হবে যে উই হ্যাভ ডক্টর ইউনূস।
আমাদের একটা গর্ব আছে, এবং ডক্টর ইউনূসের কারণে কিন্তু আমরা গত এতদিন ধরে, মানে প্রায় 1.5 বছর ধরে আমরা কিন্তু টিকে আছি। বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু কাতুকুতু বলেন বা বিভিন্নভাবে এজিটেট করা বলেন, ডিস্টার্ব করা বলেন, বাংলাদেশকে করা হয়েছে হাসিনা পড়ে যাওয়ার পরে। বাট ডক্টর ইউনূস উনি কিন্তু এখন পর্যন্ত হালটা ধরে রেখে বাংলাদেশটাকে কিন্তু স্টেবল করে উনি রেখেছেন। হোয়াট এভার মেবি, এত মানে আমরা ডিটেলসে আমরা যদি না যাই, আমি উপর দিয়ে আমি মোটা দাগে বললাম। ডক্টর ইউনূসের যে ফেস ভ্যালু যেটা আছে ইন্টারন্যাশনালি, এবং ডক্টর ইউনূসের যে ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে, ডক্টর ইউনূসের যে যোগাযোগ গুলো আছে, এবং বাংলাদেশ আমরা ওভারঅলি আমরা তো ইউ হ্যাভ এ ভেরি গুড ফ্রেন্ডস। চায়নার সাথে আমাদের গুড ফ্রেন্ডশিপ। পাকিস্তান তারা তো অলরেডি, মানে পাকিস্তান তারা তো তাদের অতীত নিয়ে তারা দুঃখিত, তারা অনুশোচনা করে, কিন্তু পাকিস্তান তো দে আর গুড ফ্রেন্ড নাও। পাকিস্তান আমাদের একটা বর্তমান একটা ভালো বন্ধু। দেন টার্কি। সো বাংলাদেশ কোনোভাবেই আমার মনে হয় যে সেকেন্ড ইয়ারতে যাবে না। সো ইন্ডিয়ার যদি আপনি মিলিটারি ক্যাম্পেইন প্ল্যানিং এর যদি সেকেন্ড অপশনে যান, ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, এটা তো বলে দিলাম। ইন্ডিয়ান জনগণের সাপোর্ট যেটা, সেটাও বলে দিলাম। দেন আপনি আসেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে সাপোর্ট গুলো আছে, যে বিভিন্ন বন্ধু রাষ্ট্র, সেটা। তো এটার প্রেক্ষিতে আমার মনে হয় যে ইন্ডিয়া এই ধরনের কোনো বড় ভেঞ্চারে ইন্ডিয়া যাবে না। হাউএভার, যদি ইন্ডিয়া কখনো যায়, আমার মনে হয় বাংলাদেশের সাহসী জনগণ অ্যালং উইথ বাংলাদেশ সেনাবাহিনী ইজ ক্যাপাবল টু হ্যান্ডেল ইন্ডিয়া।